সার্ভিস সেন্টারে গিয়ে অরুর বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করলো শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কয়েকদিন পরে অনিকেতকে বাড়ি নিয়ে আসে শ্যামলী। তখন তো অনিকেতকে দেখে সবাই খুব খুশি হয়ে যায়, সবাই খুব আনন্দ করতে থাকে। তখন অনিকেত বলতে থাকে, যাও, আমি ভেবেছিলাম স্বর্গে গিয়ে আঙুল ফুল খাবো, কিন্তু আমাকে সেখান থেকে তোমরা টেনে নিয়ে আসলে, তাই না? তখনই শ্যামলী বলতে থাকে, চুপ করুন তো, আপনি চুপ করুন। স্বর্গে গিয়ে আঙুল ফল খাবেন না, আপনি এখানে থেকেই তারপরে আঙুল ফল খান। সবাই আপনার জন্য চিন্তা করছে, আর আপনি কিনা এসব কথা বলছেন। তখন অনিকেত বলতে থাকে, সত্যি এসব না আমার একদম ভালো লাগছিল না। ডক্টর, নার্স, ইনজেকশন, অপারেশন এগুলো আমার আর ভালো লাগছিল না। তখন ঠাম্মি বলতে থাকে, দাদু ভাই, তোকে না মরার মুখ থেকে ফিরিয়ে এনেছে এই শ্যামলী। এই শ্যামলী কত কষ্ট করে দণ্ডি কেটে তোর জন্য প্রার্থনা করে তারপরে তোকে ফিরিয়ে এনেছে, তুই সেটা জানিস না। তখনই অনিকেত মনে মনে বলতে থাকে, ঠাম্মি, আমি সব জানি, সব জানি আমি, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে উনি তো আমাকে ছেড়েই দিয়েছিল। তাহলে তাহলে কেন আমার জন্য এতটা কষ্ট করলো উনি? কেন কষ্ট করলো? তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, এই ঠাম্মিটা যে কি, কেন অনন্যার সামনে এই কথাগুলো বলছে? অনন্যার তো খারাপ লাগবে, সেটা তো বুঝতে হবে। তারপরে শ্যামলী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার স্যার শুধু রেস্ট নেবে। তারপরে মন্দার বলতে থাকে, আচ্ছা, আজকে খাওয়া দাওয়া হবে তো? মাটন খাবো, ঠিক আছে। সবাই খাওয়ার কথা বলতে থাকে। তখন অনিকেত বলতে থাকে, কি রে তোরা, আমি এতদিন পরে বাড়িতে ফিরে আসলাম, আর তোরা খাওয়ার কথা বলছিস? তারপরে এই নিয়ে সবাই কথা হাসাহাসি করতে থাকে। তখনই অপরাজিতা বলতে থাকে, আচ্ছা, অনির না এখন অপারেশন হয়েছে, তাই উপরে যাওয়ার দরকার নেই। এই কাছে একটা গেস্ট রুমে থাকলেই হবে, এই নিচতলাতে থাকো। তারপরে প্রিয়ারা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দা ভাই চল। এই বলে অনিকে নিয়ে সেখান থেকে চলে যায় ওরা। ওইদিকে শ্যামলী ও অনন্যাকে দেখে বুঝতে পারে যে অনন্যা নিশ্চয়ই দণ্ডিকাটাটা নিয়ে সংকোচে আছে। তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে, না, অনন্যার সঙ্গে আমাকে এই নিয়ে কথা বলতেই হবে, কথা বলতেই হবে। তারপরে দেখা যাবে শ্যামলী অনিকেতের ওষুধগুলো নিয়ে অনন্যাকে বলতে থাকে, অনন্যা, এখানে স্যারকে কোন সময় কোন ওষুধটা খেতে হবে আমি তোমাকে সব বলে দিচ্ছি। তখনই অনন্যা চলে যেতে লাগলেই শ্যামলী বলতে থাকে, দাঁড়াও অনন্যা, কি হয়েছে তোমার, কেমন লাগছে কেন? বলো, কেন এরকম করছো? তখন অনন্যা বলতে থাকে, না শ্যামলী, কিছু হয়নি। তখন শ্যামলী বলে, বন্ধু বলো তো, তাহলে কেন এরকম করছো বলো? তখন অনন্যা বলতে থাকে, না আসলে আমার না অদ্ভুত লাগছে। তখন শ্যামলী বলতে থাকে, জানি, ওই অদন্তিকাটাটা দেখে না, সেটা দিয়েই তুমি বিচার করছো। না না অনন্যা, তুমি এই নিয়ে না কোনো ভাববে না, তুমি কিচ্ছু ভাববে না এই নিয়ে। কারণ আমি পাহাড়ি অঞ্চলে থাকা মেয়ে, আমার কিন্তু এই পাথর, ইট, বালি সবকিছু দিয়ে চলার অভ্যাস আছে। আর উঁচু উঁচু জায়গায় যাওয়ারও অভ্যাস আছে, আমার কষ্ট করার অভ্যাস আছে। আমার শরীর না কষ্ট করার শরীর। তাই তুমি তো শহরে বড় হওয়া মেয়ে, বাবা-মার একমাত্র মেয়ে, তুমি খুব আদরে বড় হয়েছো। তুমি স্বাভাবিক। তুমি এত কষ্ট কি করে করবে? তাই কষ্টটা আমি সহ্য করতে পেরেছি। তুমি সহ্য করতে পারোনি অনন্যা। ব্যাস এই। তুমি এই নিয়ে না আর কিছু মেলাতে যেও না। তখনই এই কথা বললে অনন্যাকে বলতে থাকে, প্লিজ তুমি এই নিয়ে না আর ভাববে না। ঠিক আছে, তুমি এখন ডিস্টার্ব আছো। আমি না তোমাকে পরে ওষুধগুলো বুঝিয়ে দেব। কিন্তু স্যার এসেছে। তোমার স্বামী এসেছে এতদিন পরে। কই তুমি তার যত্ন আত্তি নিবে, তার কাছাকাছি থাকবে, তাই না? তুমি এগুলো কি কেন ভাবছো অনন্যা? কেন ভাবছো বলো তো? তুমি না এগুলো একদম ভাববে না। স্যারকে সুস্থ করার দায়িত্ব কিন্তু তোমার। যাও। এই কথা বলে শ্যামলী অনিকেতের ঔষধ নিয়ে উপরে চলে যায়। তখনই অনন্যা মনে মনে বলতে থাকে, শুধু কি শরীরের জোরেই শ্যামলী দণ্ডিটা কাটতে পেরেছিল? না না, আমার না মন বলছে অন্য কথা। আমার ভালো লাগছে না। তখন এই কথা বলে অনন্যা সেখান থেকে চলে যায়। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, অনন্যা কি এই কথাগুলো বিশ্বাস করেছে, নাকি অন্য কোনো মানে আবার খুঁজবে? না না, তুমি দেখো, অনন্যা যেন এই কথাগুলো বিশ্বাস করে। শান্তি দিও, সবকিছু যেন ঠিক হয়ে যায়। তারপরে ওইদিকে দেখা যাবে খোকনের কাছে ফোন করে অরু, আর ফোন করে বলতে থাকে, অনিকেত বাড়িতে ফিরে এসেছে, বুঝতে পেরেছো? শোনো, এবার এবার কিন্তু পুলিশ কেস হবে, আর অনিকেত কিন্তু এটা নিয়ে ঘাটাঘাটিও করবে, আর পুলিশও তদন্ত করবে। তাই কোনোভাবেই যেন কোনো কিছু বেরিয়ে না আসে। আর তোমাদের যদি ধরেও ফেলে, খবরদার কোনো রকম কোনো কথা বলবে না। যদি কিছু স্বীকার করো না, তাহলে তো আমি উকিল ধরে ঠিক এই জাল কেটে বেরিয়ে যাব, আর তোমরা সারা জীবন জেলে পচে মরবে। তোমাদের দিকে কিন্তু আমি তাকাবো না। এই কথা বলে খোকন বলতে থাকে, ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। ওইদিকে শিউলিরাও চিন্তা করতে থাকে। তারপরে দেখা যাবে এদিকে অনিকেত বসে বসে শ্যামলীর কথা ভাবছে আর বই পড়ছে। তখনই শ্যামলী সেখানে চলে আসে, আর এসে বলতে থাকে, এ কি স্যার, আপনি সবেমাত্র অপারেশন হয়েছে, এখন চোখের কষ্ট না দিলে হচ্ছে না, কেন বই পড়ছেন বলুন তো? তখন অনিকেত বলতে থাকে, কি করবো শ্যামলী, বসে বসে বোর হচ্ছিলাম তো, তাই একটু বই পড়ছিলাম। তখন শ্যামলী বলতে থাকে, কেন লাইটটা অফ করে একটু গানও তো শুনতে পারেন। তখনই এই কথাতেই শ্যামলী বলতে থাকে, শুনুন স্যার,
আপনি না ঠিকমতো খাওয়া-দাওয়া করবেন। একদম বাধ্য ছেলে হয়ে থাকবেন। একদম অবাধ্য হবেন না। আর সময় মতো ওষুধও খাবেন। তখন অনিকেত বলতে থাকে, "এই কথাগুলো এখন কেন বলছেন শ্যামলী?" তখন শ্যামলী বলতে থাকে, "বারে, আমাকে বাড়ি ফিরতে হবে না? বাড়িতে চলে যাব তো।" যা শুনে অনিকেত পুরো চমকে যায়। আর মনে, মনে বলতে থাকে, "সেই তো, এটা তো আর আপনার বাড়ি নয়। আপনাকে তো চলে যেতেই হবে, তাই না?" তারপর শ্যামলী বলতে থাকে, "শুনুন স্যার, আমি কিন্তু অনন্যাকে বলে দেব টাইম মতো আপনাকে খাবার খাওয়াতে, আপনার ভালো মতো কেয়ার করতে, খেয়াল রাখতে। আপনি কিন্তু অনন্যার সব কথা শুনবেন। আমি কিন্তু অনন্যাকে ফোন করে, করে খবর নেব।" তখন অনিকেত বলতে থাকে, "কেন? কেন খবর নেবেন আপনি? আপনার খবর নিয়ে লাভ কি?" তখনই শ্যামলী বলতে থাকে, "অবশ্যই স্যার, জানতে তো হবেই বলুন।" তখনই অনিকেত বলতে থাকে, "কেন কোনো উত্তর নেই? বলুন।" তখন শ্যামলী বলতে থাকে, "স্যার, আমাকে এখন যেতে হবে।" তখনই অনিকেত বলতে থাকে, "দাঁড়ান, আপনাকে আমার অনেক কিছু জিজ্ঞাসা করার আছে। কেন কষ্ট করলেন আমার জন্য? কেন? ওই মন্দিরে আমিও তো গিয়েছিলাম। আর ওই পথে আমিও হেঁটেছিলাম। তাহলে এতটা কষ্ট কেন আমার জন্য করলেন? আমাকে ছেড়ে তো চলেই গিয়েছিলেন শ্যামলী।" তখন শ্যামলী বলতে থাকে, "স্যার, আপনিও তো আমার জন্য কষ্ট করেছিলেন। তাহলে বন্ধুর জন্য বন্ধু হয়ে এতটুকু করব না? যাক, এসব কথা বাদ দিন স্যার। আপনার ভালো থাকবেন। আমি তাহলে যেতে হবে এখন। না গেলে আবার অটো পাবো না।" তখন সেখানে অপরাজিতা চলে আসে আর এসে বলতে থাকে, "না শ্যামলী, তুমি কোত্থাও যাবে না। কোত্থাও না। ডক্টর তো বলেছে পনির কোনো যত্নে ত্রুটি হলে আবার ইনফেকশন হতে পারে। না, না, সেই রিস্ক আমি নিতে পারব না। তুমি কোত্থাও যাবে না। তুমি কোত্থাও যাবে না তুমি। অনির ঠিক না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবে না।" তখন শ্যামলী বলতে থাকে, "কেন ম্যাডাম? অনন্যা আছে তো?" তখনই অনন্যা এগিয়ে যায়। আর শ্যামলীকে বলতে থাকে, "না, না শ্যামলী, আমিই মাকে বলেছি যে তুমি এখানে থাকবে। বুঝতে পেরেছ?" তখনই মন্দা সেখানে আসে। এসে বলতে থাকে, "শ্যামলী, একটা কথা।" তখনই শ্যামলী বলতে থাকে, "হ্যাঁ মন্দার বল।" তখন মন্দার বলতে থাকে, "শোন, পুলিশ বলল যে অনন্যার গাড়িতে ব্রেকটা কাটা ছিল। তাই পুলিশ এটা বলছে যে হয়তোবা কেউ ইচ্ছে করে ব্রেকটা কেটে দিয়েছিল অ্যাক্সিডেন্টটা হওয়ার জন্য।" যা শুনে শ্যামলী পুরো চমকে যায় আর বলতে থাকে, "কি বলছিস মন্দার?" তখনই শ্যামলী বলতে থাকে, "তার মানে এই গাড়িটা তো স্যারের চালানোর কথা ছিল না?" তখন অনন্যা বলতে থাকে, "আমার চালানোর কথা ছিল।" তখন শ্যামলী বলে, "তার মানে অনন্যাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেছিল?" তখন শ্যামলী মনে, মনে বলতে থাকে, "এটা নিশ্চয়ই অরুদাদার কাজ। কিন্তু আমি না এবার ছাড়ব না ওনাকে।" তখন এই বলে মন্দারকে নিয়ে বেরিয়ে আসলে মন্দার বলতে থাকে, "কোথায় যাচ্ছিস? অরুদার কাছে?" তখন শ্যামলী বলতে থাকে, "না, এবার না অরুদাকে আমি সরাসরি ধরব না। এবার প্রমাণ জোগাড় করব। যেই গাড়ির সার্ভিসিং এর ওখানে গাড়িটা ছিল না সেখানে যাব। সেখান থেকে খবর আমি জোগাড় করব।" তখনই এই কথা বলে মন্দার বলতে থাকে, "ঠিক আছে, পুলিশ তো ইনভেস্টিগেশন করছে।" তখন শ্যামলী বলে, "আমার মতো আমি ইনভেস্টিগেশন করে সবটা খুঁজে বের করব।" তারপরের দিন দেখা যাবে শ্যামলী সেই সার্ভিসিং এর অফিসে যায়। কিন্তু ম্যানেজার কোন রকম কোনো কোঅপারেট করে না শ্যামলীদের সাথে। তখন শ্যামলী আর অনন্যা বলতে থাকে, "আচ্ছা শ্যামলী, উনি তো কিছুই বলল না এখন?" তখন শ্যামলী বলতে থাকে, "আমরা এখানেই থাকবো। দেখি না আশেপাশে কিছু আছে কিনা ওনাকে দিয়ে মুখ খোলানোর জন্য, চলো।" তখন অনন্যা বলে, "হ্যাঁ, চলো।" তারপরে ওরা এই নিয়ে তদন্ত করতে থাকে। ওইদিকে দেখা যাবে ওরও ভয় পেতে থাকে আর বলতে থাকে, "একদিন কেটে গেল। ওরা শ্যামলীরা জানতেও পেরেছে যে ব্রেকটা কাটা ছিল। কিন্তু শ্যামলী আমাকে এখনো চার্জ করল না কেন?" তখনই তৃষা বলতে থাকে, "আচ্ছা অরু, কোনোভাবে কি খোকন ধরা পড়তে পারে?" তখন ওরা বলতে থাকে, "না, মনে হচ্ছে না। কারণ ওখানে ওর কোনো আইডেন্টি নেই। তাছাড়া সিসিটিভি ক্যামেরাগুলো ওকে দেখিয়ে তারপরে ঢুকতে বলেছিলাম। আর তাছাড়া আমি খোকনকে ফোন করে শাসিয়েও দিয়েছি। কোনোভাবে কোনো কিছু বলবে না।" তখন তিশা বলে, "তাহলে তুমি একদম নিশ্চিন্তে থাকো, চিল করো। ওরা না কিচ্ছু করতে পারবে না তোমার, কিচ্ছু না।" তখন ওরও বলতে থাকে, "কিন্তু আমার ভয় করছে। শ্যামলী তো জানোই কিরকম। ও যে কি করছে সেটাই তো বুঝতে পারছি না। শ্যামলী শুধুমাত্র পুলিশি তদন্তের আশায় থাকবে সেটা হয় না। সেটা কোনোদিন হতে পারে না। আমার মনে হচ্ছে শ্যামলী কোনো একটা প্ল্যান করছে।" তখন তিশা বলতে থাকে, "করুক না। ও কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু করতে পারবে না তোমার।" তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।